ইন্ডিয়াকে যখন একের পর এক অবৈধ চুক্তি করে দিচ্ছে, ট্রান্সশিপমেন্ট দিচ্ছে, ট্রানজিট দিচ্ছে, একটা টাকা নেয় না, আমার বন্দর ব্যবহার করছে, স্থলবন্দর, জলবন্দর, সমুদ্র বন্দর, সেই ভারত মাতার কাছ থেকে তার 1 টাকা নেয় নাই। কই আপনারা তো প্রতিবাদ করেন নাই? 14 সালে যখন একতরফা নির্বাচন করলো, আপনারা তো প্রতিবাদ করেন নাই, বলেন নাই তো এটার এখতিয়ার নাই। আপনারা তো বলেন নাই যে 18 সালে রাতে ভোট দেওয়াটা ঠিক হবে না, এটা তো বলেন নাই আপনারা। 24-এও তো দামি নির্বাচন করে দিয়েছেন। এই আপনারাই তো 24-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার বুলেট দিয়ে শত শত মানুষকে হত্যা করেছেন। জাতিসংঘ রিপোর্টে বলে দেওয়া আছে 66% মৃত্যু হচ্ছে লিথেল ওয়েপনের কারণে। লিথেল ওয়েপন হলো এমন ধরনের ক্ষেপণাস্ত্র যেটা কাছে থাকে না। এটা র্যাবের কাছে, এটা বিজিবির কাছে আছে, এটা আর্ম ফোর্সেস আমাদের সেনাবাহিনীর কাছে। ওই অস্ত্রটা কে ইউজ করছে? পুলিশ ব্যবহার করছে? যে প্রশিক্ষণ নাই, যে সে কখনো ব্যবহার করতে জানে না, যে অস্ত্রের গুলি থানায় থাকে না, সে অস্ত্র দিয়ে তো সে মানুষ মারে নাই। তাহলে আপনাদের এত নৈতিকতার আলাপ তো গত বছর জুলাই আগস্টেও আমরা দেখি নাই। অতএব সেই জায়গাতে আমরা চাচ্ছি বাংলাদেশ রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেওয়ার জন্য যে পেশাদারিত্ব দরকার আমাদের ফোর্সেসগুলোর কাছ থেকে, এই পেশাদারিত্বের সাথে আপনারা আচরণ করবেন। লেন্দুক দর্জির ভূমিকা আপনাদেরকে দেখতে চাই না। মির্জাফর, ঘসিটি বেগম, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ, কৃষ্ণপদ রায় চৌধুরী, যারা 1757 সালের 23শে জুনে আপনার স্বাধীনতাটা ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল, ভূমিকা আপনাদেরকে দেখতে চাই না। 111, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, প্রণব ভূমিকা দেখতে চাই না। আমরা চাই আপনারা দেশপ্রেমিক ভূমিকা রাখেন, সবুজের পতাকাকে সুপ্রিম রাখেন, এবং এটাই হচ্ছে আমাদের একমাত্র। প্রফেসর ইউনূসের ব্যাপারে আমাদের বক্তব্য যে আপনাকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছে সংস্কার এবং নির্বাচন, এইটা ঐক্যমতের ভিত্তিতে আলোচনা যতটুকু সম্ভব আপনার যে ডেডলাইন আছে ডিসেম্বর থেকে নির্বাচন করবেন, ত্যাগ করবার দিয়ে আপনি ভারতের সাফ করবেন। এই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি যে আপনার ন্যায্য অন্যায্য সব কাজের সমর্থন সমালোচনা আমরা জারি রাখবো জনগণ সাপেক্ষে, যেটা যখন করা দরকার। পদত্যাগ করা কোনো সমাধান না। আলাপ আলোচনা করেন, রাজনৈতিক দলগুলোর সাথে বসেন, আর্ম ফোর্সেসের বসেন, কোথায় গ্যাপ আছে সমন্বয় করেন, কম্প্রোমাইজ করেন, নেগোশিয়েট করেন দেশের জন্য। এমন কোনো কাজ আপনি দয়া করে করবেন দিন শেষে ভারত করাই দিয়ে এই বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে এবং আপনারা যেন চলে যান। তাহলে আলটিমেটলি দিল্লি বিজয়ী হবে এই জায়গাটাতে। আমরা চাই না যে আপনি এই খপ্পরে পড়েন। তৃতীয়ত হচ্ছে যে নির্বাচনের ডেডলাইনের ব্যাপারে বারবার প্রেশার ক্রিয়েট করে যে অস্থিরতা তৈরি করা হচ্ছে, আমরা মনে করি যে প্রফেসর ইউনূসের প্রতি এখনো আস্থা হারানোর মতো কোনো বাস্তবতা তৈরি হয়নি। উনি একটা ডেডলাইন দিয়েছেন। আপনাকে যদি আমি একদিন দাওয়াত দেই যে ভাই আগামী সপ্তাহের কোনো একদিন আপনাকে আমি প্রত্যেক দিন প্রতি ঘন্টায় আমাকে যদি এটা আপনি মনে করায় দেন যে ভাই সময় বলেন 12-1টায় কি খাওয়াবেন, মোরগ পোলাও খাওয়াবেন না যমুনা থেকে মাছ আনবেন, চলন বিরতি মাছ খাওয়াবেন না ওই মাছ খাওয়াবেন, অভদ্র আচরণ। যেই মানুষটা বিদেশ থেকে দায়িত্ব দিয়ে বসাইছে সে তো চায় নাই, সে তো এখানে অন্তর্বর্তী সরকার হইতে চায় নাই কখনো। সেই আপনি প্রতিষ্ঠা কেন করছেন? 85 বছর বয়সে এত সম্মানিত একটা মানুষ, দেশে বিদেশে আন্তর্জাতিক সম্মানের জায়গা আছে, সে তার কথাটা রাখবে না? সে একটা মিথ্যাবাদী হিসেবে করে যাবে? এইটা কি ফাইজলামি করার একটা ওনার সেই ভাবনা? অতএব সেই জায়গায় আমরা মনে করি যে ওনার ডেটের উপরে আমরা আস্থা রাখতে চাই। এই ব্যাপারে আমাদের আর কোনো বক্তব্য নাই। চিটাগং বলেছি যে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করবার জন্য আমার জাতীয় স্বার্থ, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু মাথায় রেখে যেটা যেটা করা সেটা আমাদের করতে হবে। কারণ পিছনে ফেরার সুযোগ নাই। আপনি স্মার্ট জমানায় কোনোদিন আর ইন্টারনেট ছাড়া বাস করবেন এই আলোচনা আপনি আর করতে পারবেন না। পৃথিবীর পোর্ট যেখানে চলে গেছে বন্দর, আমরা যারা বিশ্বের বিভিন্ন দেশের বন্দর দেখে আসছি, এইটা আপনি এই নদী বন্দরের স্টাইলে চালাইতে পারবেন না, প্র্যাকটিক্যাল না। পৃথিবী উন্নত চলে গেছে। অতএব যারা পৃথিবীর সবচেয়ে আধুনিক বন্দরগুলোকে ব্যবহার করেন তাদের সাথে নেগোশিয়েট করে নতুন প্রযুক্তি আনা, দক্ষ জনবল তৈরি করে এই বন্দরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং 5-7 বছরে এই বন্দর বাংলাদেশের চেহারা বদলে দেবে। সিঙ্গাপুর দেখেন, একটা ছোট্ট রাষ্ট্র, তার ইনকাম সোর্সই হচ্ছে একটা বন্দর, তার কোনো জ্ঞান না। পৃথিবীর সবচেয়ে হাইটেক 4-5টা বন্দরের একটা হচ্ছে সিঙ্গাপুর বন্দর। তাহলে আমরা এই দুবাই যে ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে চুক্তি হচ্ছে এবং আরও কয়েকটা কোম্পানির সাথে যে আলোচনা চলছে, যেটাকে ধারণা করা হচ্ছে পতেঙ্গা বন্দর, তারপরে চট্টগ্রাম বন্দর, নিউ মেরিন টার্মিনাল যেটা আছে, কন্টেইনার টার্মিনাল, থার্ড হচ্ছে ওখানে একটা ইকোনমিক জোনের আলোচনা চলতেছে। এই সব কিছু মিলে বিভিন্ন দেশ এবং কোম্পানি প্রায়
$2 বিলিয়ন ইনভেস্ট করবে, প্রায় 25,000 কোটি টাকা। এই অপরচুনিটি আমরা করতে চাই না। আর কথা এগুলোর ভিতরে ষড়যন্ত্র খোঁজা, দেশ বেচে দিবে। ভাই, আমেরিকা এত শক্তিশালী দেশ, সে চিটাগং বন্দরে ঢুকতে চাইলে আপনি কোনোভাবে ঠেকাই দিতে পারবেন না। সে তার এত ইনস্ট্রুমেন্ট আছে, সে এত পাওয়ারফুল প্লেয়ার, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার বাংলাদেশ বন্দর রাইখাই বাংলাদেশিদের হাতেই সে এখানে খেলতে পারবে। দালাল এই দেশে অভাব নাই ভাই। এই দেশ বেচছে কারা গত 17-18 বছর ধরে ধরে? এই বাংলাদেশিরাই তো, সবুজ পাসপোর্টধারীরাই তো দেশ বেচছে। দেশের টাকা লুটপাট করছে কার? বাংলাদেশই তো বেচছে। অতএব ওই ঠেকাতে পারবেন না। ওটা করতে হবে আমাদের সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করতে হবে। আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার মেরিট সিকিউরিটি রক্ষা করতে হবে। মানবিক করিডোরের ব্যাপারে আমরা বলছি যে রোহিঙ্গাদের প্রতি আমাদের মানবিক আচরণ করতে হবে, তাদেরকে নিরাপত্তার স্বার্থে সম্মানজনকভাবে প্রত্যাবর্তনের জন্য যা যা করা দরকার আমাদের করতে হবে। বাট এট দ্য সেম টাইম আমাদের এই অঞ্চলকে ঘিরে কোনো পরাশক্তির ছায়া যুদ্ধক্ষেত্র আমরা এই অঞ্চলকে হইতে দেব না। এটা হচ্ছে আমাদের বটম লাইন। আমরা রোহিঙ্গাদের প্রতি মানবিকও থাকবো, কিন্তু আমাদের এই আরাকান সীমান্ত ধরে, রাখাইন সীমান্ত ধরে এই অঞ্চলে অস্ত্র লেনদেন এবং যুদ্ধ, এই দেশের সাথে সেই দেশের, বে অফ বেঙ্গলে অমুককে ঢুকতে দিব না, এই যুদ্ধক্ষেত্র আমরা হইতে দিব না। এটা হচ্ছে আমাদের যৌক্তিক নিরাপত্তা, ন্যাশনাল সিকিউরিটি পজিশন। এবং এই ব্যাপারে প্রয়োজন আরো কথা হোক, আলোচনা চলুক।